আপনারা দেখছেন SK360 ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি, হারের দায় নিলেন না, কার দিকে ঠেললেন শুভেন্দু? চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এবার ঘাটালে দেবের সামনেই যা হলো তোলপাড় বাংলা। সব দায় সংবাদ মাধ্যমের, আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, তোলপাড় রাজ্য। সংবিধানে ওয়াকফ আইনের কোনো স্থান নেই, কংগ্রেসকে তোপ দেগে বললেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আবাস যোজনা অতীত, রাতারাতি পাল্টে গেল নাম, মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় তোলপাড়। কাশ্মীরে 370 ফিরবে না, মহারাষ্ট্রের বিজয় মঞ্চ থেকে ঝাঁঝালো জবাব মোদীর, বিঁধলেন কংগ্রেসকেও। আর নয় ছাড়, সময় মাত্র 21 দিন, চরম সংকটের সম্মুখীন গৌতম আদানি ও তাঁর ভাইপো। বাংলায় হারলেও উপনির্বাচনের শক্তি বাড়ালো বিজেপি, লোকসভায় জেতা আসন ধরে রাখল কংগ্রেস। ছক্কা হাঁকিয়েছে তৃণমূল, এবার রাজ্যপালের কাছে যাচ্ছে চিঠি। নিলামের রেকর্ড ভাঙার খেলা, স্টার্ককে টপকালেন শ্রেয়স, সর্বকালের রেকর্ড ভাঙলেন পন্থ। এবার আসছি বিস্তারিত খবরে। অনেকেই বলেছিলেন আরজিকরের ঘটনা ছাপ ফেলবে ভোট বাক্সে, তবে তেমন কিছুই হয়নি। লোকসভা নির্বাচনে ভালো ফলের পর উপনির্বাচনেও জয় জয়কার তৃণমূলের। 6টি কেন্দ্রে উপনির্বাচন আর 6টি আসনেই জয়ী তৃণমূল, একেবারেই ছক্কা হাঁকিয়েছে শাসক দল। এবার হবু বিধায়কদের শপথ বাক্য পাঠের পালা। সেই জন্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানোর তোড়জোড় শুরু হয়ে গেছে গতকাল ফলাফল সামনে আসার পরে। সূত্রের খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনের আগে রাজ্যপালকে চিঠি পাঠানো হবে, যাতে বিধানসভায় গিয়ে রাজ্যপাল জয়ী প্রার্থীদের শপথ পড়ান। সেই নিয়ে রাজ্যপাল বোসকে আমন্ত্রণ জানানো হবে। যদি রাজ্যপাল নিজে বিধানসভায় উপস্থিত থেকে শপথ না পড়াতে পারে, তাহলে তিনি যাতে অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর দায়িত্ব দেন, সেই অনুরোধও করা হবে রাজ্যের সাংবিধানিক প্রধানকে। আবাস যোজনার ক্ষেত্রে একলা চলো নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র টাকা দেয়নি, উপভোক্তাদের টাকা দিতে চলেছে রাজ্য। সেই কারণে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটাও ব্যবহার করা হবে না। বৃহস্পতিবার নবান্ন থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্ন থেকে এ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নয়, বরং রাজ্য সরকার নিজের টাকায় এই প্রকল্প গ্রহণ করেছে। সেই কারণে এবার থেকে বাংলার গ্রামীণ অঞ্চলে আর্থিকভাবে দুর্বল মানুষের বাড়ি বানানোর ক্ষেত্রে রাজ্যের দেওয়ার নামই থাকবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, বরং বাংলার বাড়ি নাম ব্যবহার করা হবে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গের শহর অঞ্চলের আর্থিকভাবে দুর্বল মানুষের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প আছে। এবার গ্রাম বাংলাতেও তার বিস্তার হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে না, রাজ্য সরকার টাকা দিচ্ছে। সেই কারণে রাজ্যের দেওয়ার নামই থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন বলেন, বাংলায় 36 লক্ষ মাটির বাড়ি রয়েছে, আমরা এবছর 12 লক্ষ বাড়ি তৈরি টাকা দেব। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1 লক্ষ বাড়িও রয়েছে, বাকি 24 লক্ষ বাড়ি পরে করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বলেন, আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই দেখা গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপির মহাজোটী জোট শক্তি। তারপরে বিজেপি সদর দপ্তর থেকে ঝাঁঝালো বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কাশ্মীর প্রসঙ্গ উঠে এলো মোদীর গলায়। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাশ্মীরে আর ফিরবে না 370 ধারা। পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতি, একের পর এক ইস্যু ধরে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শোনালেন বিরোধীদের। প্রসঙ্গত, সম্প্রতি জম্মু কাশ্মীরে জয়লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী পদে বসে কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন ওমর আবদুল্লাহ। সেই প্রসঙ্গ টেনেই মোদীর বার্তা, কিছু রাজনৈতিক দল দেশে 2 রকম সংবিধান চাইছে। তবে মহারাষ্ট্রে জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে, দ্বিতীয় কোনো সংবিধান হবে না। কেউ কেউ জম্মু ও কাশ্মীরে 370 ধারা ফেরাতে চাইছে, কিন্তু তাদের আজ আমি বলে দিচ্ছি, চাইলেও তারা কেউ 370 ধারা ফেরাতে পারবে না।
সামনেই শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে, সেখানেই পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। এদিন ওই ওয়াকফ আইনের কথাও শোনা গেল মোদির গলায়। তাছাড়া কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, কংগ্রেস তোষণের জন্য আইন বানায়, সুপ্রিম কোর্টের নির্দেশেও তোয়াক্কা করেনি তারা। সংবিধানে ওয়াকফ আইনের কোনো জায়গা নেই। ভোট ব্যাংক তোষণের জন্য আলাদা করে ওয়াকফ আইন বানিয়েছে কংগ্রেস। ঘুষ কেলেঙ্কারির মামলায় বড়সড় ঝটকা খেয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এখনো আমেরিকার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন দুইজনকে নোটিশ দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অবস্থান স্পষ্ট করতে দুজনকেই তলব করেছে মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা। জানিয়ে রাখি যে গৌতম আদানি এবং সাগর আদানি সহ মোট 7 জনের বিরুদ্ধে সোলার এনার্জি কন্ট্রাক্ট পাওয়ার জন্য 2200 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এমত অবস্থায় আমেরিকার নিয়ন্ত্রক তাদের দুজনকে সময় পাঠিয়ে 21 দিনের মধ্যে জবাব দিতে চলেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। উপনির্বাচনে বাংলায় বিজেপি শোচনীয় ফল করলেও দেশের নিরিখে ফলে খানিকটা স্বস্তিতে থাকতে পারে। শনিবার 48টি বিধানসভার পাশাপাশি 2টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হলো, যার মধ্যে লোকসভা কেন্দ্র 2টিতে কংগ্রেসের জয়ী প্রার্থীরা জয়ের ধারা বজায় রাখলেন। কেরালায় রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন ওয়েনারে জয়ের ধারা বজায় রাখলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মহারাষ্ট্রের নন্দের আসনে মাত্র 1457 ভোটে জিতলেন কংগ্রেসের চবন রবীন্দ্র বসন্ত রাও। উত্তরপ্রদেশের 9টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, সেই 9টির মধ্যে 6টি আসনে জিতল বিজেপি। জোট সঙ্গী আরএলজিও পেয়েছে 1টি আসন। উত্তরপ্রদেশের অখিলেশের সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র 2টি আসন, অর্থাৎ সমাজবাদী পার্টি থেকে 2টি আসন নিজেদের দখলে আনলো বিজেপি। রাজস্থানেও এদিন 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এই 7টি আসনের মধ্যে 5টি আসন নিজেদের দখলে রেখেছে বিজেপি। সেই প্রসঙ্গে অসমেও শক্তি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিহারের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে 3টি আসনই নিজেদের হাতে রেখেছে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউ। একটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে হিন্দুস্তান আওয়ামী মোর্চা। মহারাষ্ট্রে বিশাল বড় জয় পেয়ে সরকার গঠনের পথে বিজেপি। এই আবহে গতকাল দিল্লিতে বিজেপি সদর দপ্তরে এসে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই ওয়াকফ নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে মোদী অভিযোগ করেন জাতিভেদ এবং বিভাজনের বিষ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সংবিধানের ধর্ম নিরপেক্ষ নীতির সাথে বিশ্বাসঘাতকতা করছে কংগ্রেস। ওয়াকফ আইনকে কংগ্রেসের তোষণের রাজনীতির উদাহরণ হিসাবে আখ্যা দেন মোদী। মোদী গতকাল বলেন, সত্যিকারের ধর্ম নিরপেক্ষতাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। সংবিধানে ওয়াকফ আইনে কোনো স্থান নেই। এর আগে মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী বারবার এক হ্যাঁ তো সেফ হ্যায়, ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ থাকবে স্লোগান তুলেছিলেন। গতকাল নিজেদের ভাষণেও সেই একই স্লোগান তোলেন মোদী। তিনি বলেন, হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনের সবচেয়ে বড় মহামন্ত্র ছিল এক হ্যাঁ তো সেফ হ্যায়। মোদী বলেন, কংগ্রেসের পক্ষে এককভাবে ক্ষমতা লাভ করা আরও কঠিন হয়ে পড়েছে। তার কথায় কংগ্রেস ও তার সহযোগীরা মিথ্যা ও হুমকি দিয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল। কথায় আছে, যত দোষ নন্দ ঘোষ। এবার ঠিক তেমনই আরজিকর কাণ্ডে নিজেদের সমস্ত দায় ঝেড়ে ফেলে সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই দিন তিনি স্পষ্ট জানিয়েছেন, আরজিকর কাণ্ডের সাথে রাজ্য সরকারের কোনো সম্পর্ক ছিল না। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরাও চাই দোষীদের ফাঁসি হোক, কিন্তু সংবাদপত্রে চাপিয়ে দেওয়া খবরকে যারা সমর্থন করেছেন দল কখনো তাদের সঙ্গে থাকবে না। বিগত বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছে তৃণমূলের একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এবার ঘাটালে প্রকাশ্যে এলো শাসক দলের দুই গোষ্ঠীর সংঘাত। তারকা সাংসদ দেবের সামনেই হাতাহাতি শুরু হয়ে যায় শাসক দলের দুই গোষ্ঠীর। মুহূর্তের মধ্যে একেবারে রক্তারক্তি পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস তারকা সাংসদ দেবের কেন্দ্রে ঘাটালের শিশু মেলায় আয়োজন নিয়ে এদিন মিটিং ছিল, কিন্তু মিটিং চলাকালীন সময় আচমকায় তৈরি হয় উত্তেজনা। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলা নিয়ে বৈঠকে চলাকালীন আচমকা তুলকালাম কাণ্ড বেঁধে যায় দেবের অনুগামী আর ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যে। গোটা ঘটনায় কার্যত স্তম্ভিত দেব। শিশু মেলার আয়োজন ঘিরে গতকাল ধুন্ধুমার কাণ্ড বাঁধে ঘাটালে। দেবের অনুগামীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় শঙ্করের অনুগামীদের।
6 আসনের বিধানসভা উপনির্বাচনে প্রত্যেকটিতেই পরাজিত হয়েছে বিজেপি। 21 বিধানসভা ভোটের সময় মাদারিহাট কেন্দ্রে পদ্ম ফুটেছিল। এবার সেখানেও জয়ের মুখ দেখতে পারেনি গেরুয়া শিবির। এবার দলের এই ভরাডুবি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্ত থাকি না, তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠনের দরকার আছে। আমরা সবাই 2026 সালের অপেক্ষায় রয়েছি। এই 6টা কেন্দ্র নিয়ে আমরা কেউই ভাবিনি। এদিন শুভেন্দু সরাসরি হারের দায় কারোর ঘাড়ে চাপাননি, তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, সরাসরি নাম না নিলেও বিরোধী দলনেতা এই পরাজয়ের দায় কার্যত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই ঠেলেছেন। শ্রেয়স আইয়ার আগেই মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে IPL জিতিয়েছেন। শ্রেয়স যে নিলাম টেবিলে ঝড় তুলবেন প্রত্যাশিত, কিন্তু তা বলে তার দর যে 26,75,00,000 টাকা পর্যন্ত উঠবে সেটা হয়তো শ্রেয়স আইয়ারও ভাবেননি। কিন্তু সেই অভাবনীয় কাণ্ডটাই ঘটল। IPL নিলামের প্রথম ঘন্টাতেই মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের জন্য রীতিমতো দড়ি টানাটানি করল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। শেষে প্রাক্তন নাইট অধিনায়ককে কিনল পাঞ্জাব। দাঁড়ান, শ্রেয়সের 26,75,00,000 টাকার দর শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়া এখনো বাকি আছে। আধ ঘন্টার মধ্যে ফের শ্রেয়সের সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। তিনি আবার বিক্রি হলেন 27 কোটি টাকায়। পন্থ এবারের IPL এর সবচেয়ে হট প্রপার্টি ছিলেন এবং প্রত্যাশিতভাবে তিনি পেলেন 27 কোটি। নাটকীয়ভাবে তাকে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস। IPL এর সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত পন্থই। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।